ভারত পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চললেও থেমে নেই পাল্টাপাল্টি হুমকি আর পদক্ষেপ। আর ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর, সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হলেন। ওদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। একই সঙ্গে সৌদি আরবের সাথে $১৪২ বিলিয়ন অস্ত্র আর প্রতিরক্ষা চুক্তি সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সাথে সৌদির অনুরোধে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন তিনি। ওদিকে আবারও বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে কুয়েত আর অভিবাসন নীতিতে আরও কঠোর হচ্ছে যুক্তরাজ্য। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। অস্ত্রবিরতির পরও পাল্টাপাল্টি নানা হুমকি আর পদক্ষেপ নিয়ে চলছে ভারত আর পাকিস্তান। দুই দেশের দূতাবাস কর্মীদের ওপর খড়গ নামিয়েছে দুই দেশই। সমান তালে চলছে হুমকিও। কাশ্মীর খালি করতে বলেছে ভারত, আর কঠোর জবাব দিয়েছে পাকিস্তানও। বাকিটা জানাচ্ছেন আফসানা শাওন। পাকিস্তানের হাইকমিশন কর্মকর্তাকে মঙ্গলবার বহিষ্কার করেছে ভারত। এতে বেজায় চটেছে পাকিস্তান। পাল্টা পদক্ষেপ নিতেও ছাড়েনি তারা। কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কারের নির্দেশ দিয়েছে শাহবাজ শরীফ সরকার। শুধু তাই নয়, ২৪ ঘন্টার মধ্যে তাকে পাকিস্তান ছাড়ার সময়সীমাও বেঁধে দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি পদক্ষেপই শুধু নয়, একে অপরকে হুমকি দিয়েই যাচ্ছে দুই দেশ। যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার পাকিস্তান বলেছে, ভবিষ্যতে নয়াদিল্লি আবারও আগ্রাসন চালালে পাল্টা জবাব দিতে পিছপা হবে না ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ চালানো হলে দেশটি ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের বিষয়ে ভারতের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি, বরং পুরো কাশ্মীরকে নিজেদের দাবি করে পাকিস্তানিদের কাশ্মীর খালি করতে বলেছে দেশটি। কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় আসতে হবে ভারত ও পাকিস্তানকে। এই এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান, তাদের ওই এলাকা ছেড়ে চলে যেতে হবে। শুধু এই বিষয়েই পাকিস্তানের সাথে আলোচনা হতে পারে। এছাড়াও মঙ্গলবার পাঞ্জাবে ভারতীয় বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা করেছে আমাদের সেনারা, আর ২০-২৫ মিনিটের মধ্যেই কাজ শেষ। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং পেশাদার সেনাবাহিনী ছাড়া এটা সম্ভব ছিল না। এটাই নতুন ভারত। আমরা শান্তি চাই, কিন্তু আঘাত এলে আমরাও জানি শত্রুকে কিভাবে ধ্বংস করতে হয়। नेवी ने समुद्र पर अपना दबदबा बनाया। মোদির বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের উস্কানিমূলক ও উত্তেজনাকর বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং উত্তেজনা কমাতে দরকারি পদক্ষেপ নেবে ইসলামাবাদ। তবে ভবিষ্যতে যদি ভারত কোনো আগ্রাসন চালায়, তাহলে তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা হবে। আফসানা শাওন, ৭১। ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পানি সমস্যার সমাধানের ব্যর্থতা যুদ্ধ ঘোষণা করার সমান হবে। তবে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন পাক উপপ্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরিয়ে আনা গেছে। যুদ্ধ আপাতত থামলেও সংকট সমাধানে আলোচনা এবং সিন্ধু পানি চুক্তির ভবিষ্যৎ কী হবে, এসব বিষয়ে এখনও নানা শঙ্কা রয়ে গেছে। এ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার খোলামেলা কথা বলেছেন মার্কিন গণমাধ্যম সিএনএনের সাথে। তিনি বলেন, ভারতই প্রথম বিনা উস্কানিতে সীমান্তে হামলা চালালে কেবল আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। এ সময় নয়াদিল্লির সামরিক অভিযানকে একটি যুদ্ধ এবং কাশ্মীর অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েমের একটি কল্পনাপ্রসূত চেষ্টা বলেও মন্তব্য করেন দার। তবে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ইচ্ছা নেই বলে জানান তিনি। যুদ্ধের ময়দানে এমন সময় আসে যখন আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আমরা খুব নিশ্চিত ছিলাম যে আমাদের প্রচলিত সামরিক ক্ষমতা আকাশে ও স্থলে যথেষ্ট শক্তিশালী এবং আমরা তাদের পরাজিত করতে পারবো। এক্ষেত্রে পারমাণবিক বিকল্প কখনোই আলোচনার টেবিলে ছিল না। কাশ্মীরকে এই অঞ্চলের অস্থিরতার মূল কারণ হিসেবে উল্লেখ করে অঞ্চলটির ভবিষ্যতের আত্মনিয়ন্ত্রণের আহ্বান জানান দার।
একই সাথে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারতের একতরফা পানি চুক্তি স্থগিত যুদ্ধবিরতিকে আরও বিপজ্জনকভাবে হুমকির মুখে ফেলেছে। এখন পর্যন্ত পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হয়নি। আমরা এখনো আশা করছি যে ভারতের শুভ বুদ্ধির উদয় হবে। পাকিস্তানের অবস্থান খুব পরিষ্কার। ভারতকে সিন্ধু পানি চুক্তির স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে, তা না হলে এটি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে। এরপরও কিভাবে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে সেই প্রশ্নেরও উত্তর দেন ইসাকদার। সবার স্বার্থেই এই ধরনের বিষয়কে দীর্ঘ সময়ের জন্য ঝুলিয়ে না রেখে দ্রুত সমাধানে যাওয়া উচিত। ভারতীয়রা আকাশে যা দেখেছে তা তারা ভুলবে না। ভারত দেখতে পেরেছে যে ক্ষয়ক্ষতি কতটা ভয়াবহ ছিল। পাকিস্তানের সন্ত্রাসবাদের সব রূপ প্রকাশের নিন্দা জানিয়ে পেহেলগাম হামলার সাথে দেশটির কোনো সম্পৃক্ততা থাকার অভিযোগ আবারও অস্বীকার করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। মাহফুজুর রহমান, ৭১। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা সবাই সন্ত্রাসী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী লিখেছে, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই মূলত শোপিয়ানের সোকাল কেলার এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া যায়। এ সময় ৩ জন হাই প্রোফাইল সন্ত্রাসী নিহতের কথা জানিয়েছে ভারত, তবে তাদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। সেনাবাহিনী এই অভিযানকে অপারেশন কেলার নাম দিয়েছে। অভিযান এখনও চলছে এবং ওই এলাকায় আরও একজন সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা তাদের। এজন্য সেনা এবং আধা সামরিক বাহিনীর যৌথ দল সার্চ অ্যান্ড ডেস্ট্রয় এই মিশনে নেমেছে। কুলগামে শুরু হওয়া এই অভিযান পরে শোপিয়ানের সোকাল কেলার এলাকার জঙ্গল অবধি গড়ায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলা অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন। আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৩০ জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘন্টা পরে উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল। জানা যায়, এদিন দক্ষিণ গাজায় ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জনকে হত্যা করে। হাসপাতালে হওয়া ওই হামলায় নিহত মধ্যে আসা একজন সাংবাদিকও রয়েছেন। ওদিকে গাজায় যুদ্ধ বন্ধ করবেন না বলে জানিয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছে, গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না, তবে তিনি একটা অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন। মঙ্গলবার আহত সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় নেতানিয়াহু বলেন, হামাসকে নির্মূল করা এবং সব জিম্মিকে মুক্ত করার কাজ একসঙ্গে চলবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি আরও ১০ জন মুক্তিও দিতে চায়, তাও ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যাবে। সৌদি আরবের সাথে $১৪২ বিলিয়ন অস্ত্র এবং প্রতিরক্ষা চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শেষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় রিয়াদের মঞ্চে দেয়া ভাষণে ট্রাম্প সৌদি যুবরাজকে একজন অবিশ্বাস্য ভালো মানুষ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সৌদি মার্কিন বন্ধন আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী, কারণ তারা একসাথে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের মানুষ এক নতুন উজ্জ্বল দিনের সূচনার অপেক্ষা করছে। ট্রাম্প আরও বলেন, ১০০০ বছরের মধ্যে প্রথমবারের মতন বিশ্ব এই অঞ্চলটিকে অস্থিরতা, সংঘাত, যুদ্ধ এবং মৃত্যুর স্থান হিসেবে নয়, বরং সুযোগ আর আশার ভূমি হিসেবেই দেখবে, কারণ তার প্রশাসন আমেরিকার স্বর্ণযুগের শুরু করেছে। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যকেও সাথে নিয়ে এগোতে চান তিনি। এ সময় সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। জবাবে যুবরাজ সালমান যুক্তরাষ্ট্রের সাথে থাকার ঘোষণাও দেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের অনুরোধে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের প্রতি তিনি শ্রদ্ধাশীল, তাই ওই অঞ্চলের উন্নতির জন্য তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। বলেছেন, এই নিষেধাজ্ঞা নির্মম হলেও বাশার আল আসাদের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু এখন সিরীয়দের উন্নতি করার সময় উল্লেখ করে ট্রাম্প সিরীয়দের জন্য শুভকামনার বার্তা দেন এবং সৌদি আরবের মতন অসাধারণ কিছু করে দেখানোর আহ্বান জানান। চলতি সপ্তাহে শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলেও জানান। ওদিকে বুধবার সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, আলোচনায় আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে পারেন দুই নেতা।
সংঘাত, বিপর্যয় আর জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগের কারণে 2024 সালে বিশ্বজুড়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়েছেন অন্তত 8,34,00,000 মানুষ, যা নতুন রেকর্ড করেছে। এর আগে কখনো এক বছরে এত বেশি সংখ্যক মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হননি। ইউরোপ ভিত্তিক দুটি সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এক যৌথ প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে। মঙ্গলবার প্রকাশিত সে প্রতিবেদনে বলা হয় 2024 সালে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গোটা জার্মানির জনসংখ্যার সমান। 6 বছর আগে বিশ্বজুড়ে যত সংখ্যক মানুষ বাস্তুচ্যুতির শিকার হয়েছিলেন 2024 সালে সেই সংখ্যাও ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। ইডিএমসি এবং এনআরসির তথ্য বলছে 2024 সালে কেবল গৃহযুদ্ধ আর অভ্যন্তরীণ সংঘাতের কারণেই বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন 7,35,00,000 মানুষ। সেই সংখ্যা 2018 তুলনায় আবার 80% বেশি। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের কাজের দক্ষতা সুনামের অর্জনের ফলে এবং বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় দেশটিতে বিভিন্ন পেশায় দক্ষ এবং অদক্ষ শ্রমিক আনার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া শিথিল করেছে দেশটির সরকার। মঙ্গলবার সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময়ে কুয়েত প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এতে ভিসার ধরন সম্পর্কে না জানিয়ে তথ্য গোপন করে উচ্চ মূল্যে ভিসা বিক্রি করা, ভিসা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং কম খরচে সরকারিভাবে অদক্ষ শ্রমিকের পাশাপাশি বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক আনার বিষয়েও তুলে ধরেন প্রবাসী সাংবাদিকরা। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2007 সাল থেকে বাংলাদেশ, আফগানিস্তান, ইরান সহ কয়েক দেশের শ্রমিক ভিসায় প্রক্রিয়া কঠোরতা আরোপ করে কুয়েত সরকার। বর্তমানে এই দেশটিতে বিভিন্ন পেশায় প্রায় 3 লক্ষ প্রবাসী রয়েছেন। বৈঠকে কাউন্সিলর দূতালয় প্রধান মনিরুজ্জামান, মিনিস্টার শ্রম আবুল হোসেন সহ জাতীয় মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হব বিশ্বযোগ নিয়ে, এবং চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।